সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে উচ্চতর গণিতের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমাদের উচ্চতর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের 8.3-এর আলোচনা করব আজকে। তো তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার কণ্ঠ বা সাউন্ড সব ঠিক আছে কিনা। সাউন্ড ঠিক আছে কিনা একটু বলো কমেন্ট করে, তাহলে আমি ক্লাসটা শুরু করব। আর তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবে, যাতে করে এখনও যারা জয়েন হয়নি তারা জয়েন হতে পারবে। তো একটু অতি দ্রুত তোমরা শেয়ার করে দাও। দ্রুত তোমাদের নির্ধারিত গ্রুপে শেয়ার করে দাও এবং অবশ্যই তোমাদের সবাই শেয়ার করে টাইম লাইনে রেখে দাও, যাতে করে তোমাদের ক্লাসটি পরবর্তীতে খুঁজতে না হয়। তো অবশ্যই তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও, যারা এখনও যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে নাও। আর যারা নতুন যুক্ত হবে অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোন ক্লাস থেকে দেখছো। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমার সুবিধা হবে। তো তোমাদের যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 8.2 এবং 8.3 এটা হলো 26 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য, এবং যারা পরবর্তীতে দিবে তাদের জন্য সম্পূর্ণ অধ্যায় অষ্টম অধ্যায় লাগবে। তো সেক্ষেত্রে তোমাদের গুরুত্বর সহিত এই ক্লাসটা দেখতে হবে। ওকে, তো অলরেডি 2 জনে কমেন্ট করেছে। তো যারা কমেন্ট করোনি তারা দ্রুত কমেন্ট করে নাও, এবং 3 জন অলরেডি যুক্ত হয়েছে, এবং তোমরা অবশ্যই তোমাদের গ্রুপে শেয়ার করে দাও নির্ধারিত, তাহলে অন্যরাও যাতে তাড়াতাড়ি যুক্ত হতে পারে, তাহলে আমি ক্লাসটা শুরু করতে পারবো। আর ক্লাসটার যদি শুরুতেই না থাকে তাহলে কিন্তু ভিতরে কিছুই বুঝবে না। হ্যাঁ, তো অবশ্যই এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর অবশ্যই শুরু থেকে থাকতে হবে। অলরেডি 3 জন যুক্ত হয়েছে, 3 জন যুক্ত হয়েছে। তো তোমরা অবশ্যই তোমাদের নির্ধারিত গ্রুপে শেয়ার করে দাও, যাতে করে অন্যরাও যুক্ত হতে পারে। এবং অলরেডি 4 জন যুক্ত হয়ে গেছে। তো অবশ্যই তোমরা কিন্তু বারবার বলেছি, যারা শুরু থেকে ক্লাসটা দেখবে না তারা কিন্তু বুঝতে পারবে না। আর তুমি যদি একটা ক্লাসের বেসিক না বুঝো তাহলে কোনো দিনও কিন্তু পারবে না। হ্যাঁ, অতএব তোমার কিন্তু প্রত্যেকটা ক্লাসের বেসিক বুঝতে হবে। তার মধ্যে তোমাদের অষ্টম অধ্যায়ের এই যে 8.3-এর যে তার মধ্যে তোমাদের 8.3-এর যে বেসিক আলোচনা, তোমরা যদি বেসিক না বুঝো তাহলে কোনো দিনও এইখান থেকে আনসার করতে পারবে না, অসম্ভব। আর তোমরা যদি এখান থেকে এই অধ্যায়টা স্কিপ করো তাহলে কিন্তু তোমাদের জন্য ভয়াবহ সামনে দিন আসতেছে। কোনো কারণে এই অধ্যায়টা কিন্তু স্কিপ করা যাবে না, যে এখান থেকে কিন্তু একটা সৃজনশীল তোমাদের থাকবেই থাকবে। অলরেডি আমি দেখতে পাচ্ছি আরও এখনও অনেকে যুক্ত হওয়া বাকি। তো তোমাদের সবাইকেই বলছি যে সবাই কিন্তু ক্লাসে যুক্ত হবে। তো তোমরা সবাই যদি যুক্ত হও তাহলে কিন্তু আমি ক্লাসটা শুরু করতে পারি। এখানে আরও অনেকেই বাকি আছে, দেখা যাচ্ছে নবম শ্রেণীর সবাই এখনও যুক্ত হয়নি। তো অবশ্যই তোমরা যুক্ত হবে, আর বাকি যারা আছে সবাই যুক্ত হবে। ওকে, ঠিক আছে। তাহলে আর যারা এখনও যুক্ত হয়নি ওদের সাথে যদি পারো তোমরা যোগাযোগ করে যুক্ত হতে দ্রুত। আমি বেসিক যখন শুরু করব তখন
প্রথম থেকে এই ক্লাসটার উপস্থিত থাকতে হবে, তা না হলে কিন্তু বুঝতে পারবে না। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমরা শুরু করছি। এই ক্লাসটার বেসিক আলোচনা থেকেই আমরা শুরু করব। তো বেসিক আলোচনা আমরা অবশ্যই করব। তো তোমাদের জন্য বেসিক আলোচনার একটি হ্যান্ড নোট অবশ্যই তোমাদের দিব, তোমাদের পৌঁছিয়ে দিব পিডিএফ কপি, এবং তোমাদের যাতে সুবিধা হয় সেই ব্যবস্থাটাই করব। তো এইখানে অবশ্যই তোমাদের যদি ক্লিয়ার না দেখতে পাও অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। ওকে, তো এইখানে আমাদের যে টপিকটা আছে আমরা মনোযোগ সহকারে দেখব, তাহলেই ইনশাল্লাহ তোমাদের অধ্যায়ে কারো কোনো প্রশ্ন থাকবে না। ঠিক আছে, আমরা গুরুত্ব সহিত দেখব এবং মনোযোগ সহকারে। তো ফার্স্ট অফ অল আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো পারতে হলে যে বেসিক জিনিসটা তোমার জানতে হবে। ফার্স্ট অফ অল দেখো এখানে এন গুণন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, অথবা এন গুণন π/2 প্লাস মাইনাস থিটা। তো এইখানে একটা কথা বলে নিই, পাইয়ের মান হলো 180 ডিগ্রি। পাইয়ের মান কত? 180 ডিগ্রি এইখানে ধরতে হবে। তাহলে একটু খেয়াল করো যে এখানে 180 ভাগ 2 যদি আমরা এটা ভাগ করি তাহলে কিন্তু 90 ডিগ্রি চলে আসে, তাই না? তাহলে আমরা 90 ডিগ্রি পরিবর্তে বলবো পাইয়ের মান 90 ডিগ্রি পরিবর্তে বলবো π/2। তাহলে শর্তটা কি? এন গুণন π/2 প্লাস মাইনাস থিটা। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের আরেকটা যে বেসিক কনসেপ্ট তোমাদের প্রয়োজন এখানে লিখে রেখেছি আমি। দেখো 180 ডিগ্রি সমান পাই, 180 ডিগ্রি সমান পাই। ওকে, তো 1 ডিগ্রি তাহলে কত হবে? 1 ডিগ্রি সমান π/180 ডিগ্রি। ওকে, 180 ডিগ্রি সমান যদি পাই হয় তাহলে 1 ডিগ্রি সমান কত হবে? π/180 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি সমান কত হবে? পাই গুণন 60 ডিগ্রি ডিভাইডেড 180 ডিগ্রি মানে π/3। তো আমরা কিন্তু এই কনসেপ্টটা একটু বুঝে নিলাম, আমাদের সামনে কাজে লাগবে। এরপরে আরেকটা কনসেপ্ট তোমাদের দেখতে হবে যে সাইন থেকে কজে যাওয়া যাবে এবং কস থেকে সাইনে আসা যাবে, আবার টেন থেকে কটে যাওয়া যাবে, আবার কট থেকে টেনে আসা যাবে, সেক থেকে কোসেক, কোসেক থেকে সেক। আশা করি বুঝতে পেরেছ। আরেকটা জিনিস তোমাদের লক্ষণীয় যে বিষয়টা, এখানে শুধু এই যে 6টা টপিক এটা মুখস্থ রাখতে হবে তোমাদের। নাম্বার 1, সাইন মাইনাস থিটা মানে হলো সাইন থিটা মাইনাস সাইন থিটা, অর্থাৎ সাইন, কোসেক, ট্যান, কট, এই যে 4টা ত্রিকোণমিতিক অনুপাত আছে এইগুলোতে যে মাইনাস সাইন মাইনাস সাইন মাইনাস সাইন মাইনাস সাইন, এই সাইনটা কিন্তু অবশ্যই থেকে যাবে। ঠিক আছে, অর্থাৎ এই উপাদানগুলোতে এই মাইনাস সাইন গ্রাস করতে পারবে না, মানে খেয়ে ফেলতে পারবে না আর কি। ওকে, তাহলে দেখো এইখানে আমরা এইটা দেখো এইখানে সাইন মাইনাস থিটা কোনো দিনও এইটা কিন্তু গ্রাস করতে পারবে না, মাইনাস সাইনটা থেকে যাবে। ঠিক এই 4টা উপাদানে কিন্তু মাইনাস সাইনটা থেকে যাবে। বাকি 2টা উপাদান দেখো, কজ মাইনাস থিটা, সেক মাইনাস থিটা, এটা কিন্তু কোনো দিনও মাইনাস হবে না, অর্থাৎ কজ আর সেক কোনো দিনও মাইনাস সাইন, এই কজ আর সেক এই দুইটাই কিন্তু মাইনাস সাইনটা গ্রাস করতে পারবে, মানে খেয়ে ফেলবে এক কথায়। তো খেয়ে ফেলে এখানে দেখো শুধুমাত্র কস থিটা থাকবে আর সেক থিটা থাকবে। আপাতত তোমাদের এইটুকু তোমাদের মনে রাখতে হবে। আমরা পরবর্তীতে যারা নতুন যুক্ত হবে অবশ্যই কমেন্ট করে বলবে যে কে কোন ক্লাসের, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে কে কোন ক্লাসের। ওকে, এরপরে এখানে আসো যে এইখানে আমরা একটা কনসেপ্ট কিন্তু আগেই আলোচনা করেছি, তোমরা জানো যারা আমার ভিডিওগুলো দেখো কন্টিনিউ। দেখো এইখানে
একটা শর্টকাট টেকনিক তোমাদের শিখিয়েছিলাম যে অল স্টুডেন্ট টেক কেয়ার। হ্যাঁ, এটা কি অল স্টুডেন্ট টেক কেয়ার, অবশ্যই তোমরা জানো। অল মানে এখানে যে ত্রিকোণমিতিক অনুপাত সবগুলো এইখানে কিন্তু ধনাত্মক হবে। কি হবে? পজিটিভ। ওকে, ত্রিকোণমিতিক অনুপাত যে 6টি সেগুলো এইখানে যদি ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে তাহলে সবসময়ের জন্যই ধনাত্মক হয়। সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি সাইন এবং কোসেক। ওকে, এই দুইটাই কিন্তু কি হয়? ধনাত্মক হয়, বাকি সব ঋণাত্মক। এখানে থার্ড কোয়াড্রেন্টে হলো ট্যান এবং কট হলো তোমার ধনাত্মক, বাকি সব ঋণাত্মক। আর ফোর্থ কোয়াড্রেন্টে হলো কি? কজ এবং সেক ধনাত্মক, বাকি সব ঋণাত্মক। আশা করি তোমরা এইটা আগে থেকেই জানো, তাও একটু তোমাদের মনে করিয়ে দিলাম। আমি দেখতে পাচ্ছি হয়তো এখানে নতুন স্টুডেন্টও আছে, তো আমি বলেছি যে কে কোন ক্লাস থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। হ্যাঁ, কমেন্ট করে যাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, নতুন যারা অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা অবশ্যই এই কনসেপ্টটা বুঝছো কি না অবশ্যই বলে যাও। আসলে যতটুকু তোমাদের বোঝানো হয়েছে তোমরা এইটুকু বুঝছো কি না বলো, কমেন্ট করে জানিয়ে যাও। ওকে, যারা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অনেকেই কমেন্ট করে জানিয়েছে দেখতে পাচ্ছি এখানে। তো রাহি, মেহেদি, কি ডেঞ্জারাস, সবাই দেখছে। যাই হোক, তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছো। আর নবমের কাউকে এখানে দেখছি না যে একজনে কমেন্ট করেছে নবমের। আচ্ছা, যাই হোক, এবার দেখো আমাদের পরের কনসেপ্টে চলে যাই। এন এর মান জোড় সংখ্যা হলে, মনে রাখবে এটি কিন্তু কনসেপ্ট তোমাদের মনে রাখতেই হবে। হ্যাঁ, এন এর মান জোড় সংখ্যা হলে ত্রিকোণমিতিক অনুপাত অপরিবর্তিত থাকবে। এই বিষয়টা কি? তবে আপাতত জেনে রাখো যে এন এর মান, এইখানে একটু খেয়াল করো, এটি কি এন না? হ্যাঁ, এন গুণ π/2 প্লাস মাইনাস থিটা, তাহলে এই এন এর মানের কথা বলা হয়েছে এখানে। হ্যাঁ, এইখানে এন অবশ্যই দেখা যাচ্ছে। এই এন এর মান যদি তোমার জোড় সংখ্যা হয়, এন এর মান কি হয়? জোড় সংখ্যা হলে আমাদের অবশ্যই ত্রিকোণমিতিক যে অনুপাত আছে সেটা কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তিত থাকবে। বুঝতে পেরেছ? এরপরে আমাদের দেখো, এন এর মান যদি বেজোড় হয় তাহলে, মানে বেজোড় সংখ্যা যদি হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কি হবে? পরিবর্তিত হবে। যদি তোমার এন এর মান বেজোড় হয় তাহলে কি হবে? এবার বলো দেখি, এইখানে যদি আমি এভাবে লিখি, ধরো এইখানে 7 লিখলাম, 7 গুণন π/2 প্লাস মাইনাস থিটা, তাহলে বলো দেখি এইখানে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত যেটা বের হবে সেটা কি পরিবর্তন হবে না হবে না? বলো দেখি, কমেন্ট করে জানাও দেখি, বুঝতে পেরেছো কি না তোমরা। যদি এখানে 7 গুণন π/2 প্লাস মাইনাস থিটা হয় তাহলে কি এইখানে ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্র বসাবো সেটা কি পরিবর্তন হবে না হবে না? বলো, দ্রুত বলো।
একজনে কমেন্ট করছে হবে, আর গুড। তাহলে কে কেন হবে তো পরিবর্তন? কারণ এন এর মান আমরা জানি শর্তে কি, যদি বেজোর হয়, এন এর মান যদি বেজোর হয় তাহলে কিন্তু অবশ্যই ত্রিকোণমিতি অনুপাতের মান পরিবর্তন হবে। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। আর যারা এখনও যুক্ত হওনি তারা অবশ্যই, কমেন্ট তোমাদের এত পরে আসতেছে কেন আমি তো বুঝতেছি না, হয়তো নেটের জন্য হয়তো বা হতে পারে, কিন্তু কয়েকজনে লিখেছে হবে, অনেকজনে লিখেছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। ওকে, এরপরে আমরা নেক্সট কনসেপ্টে চলে যাব। তাহলে এইটুকু তোমাদের অবশ্যই ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা পরবর্তী আলোচনায় যাই। ওকে, আচ্ছা, মাত্র 4 জনে কমেন্ট করেছে হবে। 4 জন আমি দেখতে পাচ্ছি, 3 জন, 1 2 3 জন। তাহলে বাকিরা কি ক্লাসে নাই? হ্যাঁ, তারা কি ঘুমিয়ে পড়লা নাকি তোমরা? এখন আমরা ডিরেক্ট অঙ্কে চলে যাব, এবং অঙ্কে চলে যাব, যেখানে তোমাদের জন্য আমি খুব আচ্ছা, এরপরে আমরা নতুন আলোচনায় চলে যাব, ঠিক আছে? তো দেখো তোমাদের এইখানে আমরা কিছু থিম বা অঙ্ক আমি আগেই তোমাদের এইখানে করে রেখেছি, যাতে করে আমি দ্রুত তোমাদের বুঝিয়ে দিতে পারি এবং তোমরা দ্রুত বুঝতে পারো। ওকে ওকে, তো এরপরে আমরা দেখো, ফার্স্ট অফ অল তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে তোমরা এইগুলা মেবি পারলেই, কিন্তু বইয়ের অঙ্কগুলো কিন্তু খুব দ্রুত আনসার করতে পারবে। তো তোমাদের বইয়ের এটা অঙ্কটা হলো 7 নম্বরের ও নাম্বারটা, তোমাদের এই বইয়ের 7-এর ও। যাই হোক, আমরা সেদিকে আলোচনার বিষয় নয়। তো দেখো, এইখানে আমাদের দেয়া আছে হলো কোসেক 19π/3। ওকে, কোসেক 19π/3 এর আমাদের মান নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা মান নির্ণয়টা কিন্তু খুব ইজিলি আমরা করতে পারবো। কিভাবে দেখো, এইখানে আমাদের ফার্স্ট অফ অল দেখো এইখানে আলোচনাটা কি, তো 19π/3, এই পাইয়ের মান আমরা কিন্তু আগে থেকেই জানি যে 180 ডিগ্রি, আমরা কিন্তু পাইয়ের মানটাকে আগে থেকেই জানি, তাই না? তাহলে এই যে দেখো আমি লিখে দিলাম যে পাইয়ের পরিবর্তে 180 লিখলাম, এখানে 19 রাখলাম, এখানে 3 রাখলাম। এইখানে আমরা 19 দিয়ে 180 গুণ করলে এবং 3 দিয়ে যদি ভাগ করি তাহলে পাওয়া যাবে 1140 ডিগ্রি। এখন এই 1140কে আমরা 90 দ্বারা ভাগ করব। এটা কিন্তু তোমার রাফ করবা, এটা কি রাফ, এটা কিন্তু অঙ্কের অংশ না, এটা কিন্তু রাফ। ওকে, তো আমরা 90 ডিগ্রি দিয়ে ভাগ করব। ভাগ করার পরে এখানে কত পাবো? 12 পাবো, মানে 12 সামথিং। আমরা সামথিংটা এখানে নেব না, শুধুমাত্র 12টা যেটা পূর্ণ সংখ্যা আছে সেইটা নেব। তাহলে আমরা কি করলাম, এইখানে আমরা দেখো আমি এইখানে কি নিয়ে আসলাম, এইখানে এই যে 12টা নিয়ে লিখে নিলাম। ক্লিয়ার? ওকে, 12 লিখে দিলাম। এরপরে কনসেপ্টটা মনোযোগ দিয়ে দেখবা যে 12 × 90, মানে 90 তোমার রাখতেই হবে এখানে, ঠিক আছে? শর্ত কি, 90 তোমার এখানে রাখতেই হবে। তো 12, আর এখানে তুমি পাইলা 12, আর এখানে দেবা 90, তাহলে 12 এবং 90 এই দুইটা আমরা গুণ করতে হবে। ফার্স্ট অফ অল আমরা 12 এবং 90 গুণ করব। তাহলে দেখি কত হয়, 12 × 90 1080 হয়। 1080-র সাথে কত যোগ করলে আমার এই যে 1140 পাওয়া যাবে, যোগ 60। তাহলে দেখো তো কত যোগ করলে আমরা 1140 পেলাম, 60 যোগ করে আমরা 1140 পেলাম। তাহলে এই যে যোগ দিলাম আমরা 60। তাহলে কনসেপ্ট কি, এটা ভাগ করব, ভাগ করলে এখানে পূর্ণ সংখ্যা যা আছে তাই নিব, এবং সাথে সর্বক্ষণ আমাদের 90 দিয়ে গুণ করতে হবে। গুণ করার পরে
যত বাকি থাকবে তত আমরা এইখানে লিখব। এখন বাকি থাকলে আমরা লিখব, এবং যদি বেশি হয়ে যায় তারপর মাইনাস করে দিব। ধরো তোমার এইখানে বেশি হয়ে গেছে, তখন আমরা এখানে মাইনাস চিহ্ন দিব। আচ্ছা, তোমরা এই কনসেপ্টটা বুঝছো কিনা বলো দেখি। এই যে আমি এইটুকু বুঝিয়ে দিছি, তোমরা একটু এইটুকু বলো কিনা, বলো তো এইটুকু বুঝতে পেরেছো কিনা, বলো, কমেন্ট করো এইটুকু বুঝতে পেরেছো কিনা। তোমরা যদি এইটুকু বুঝতে পারো তোমাদের অঙ্ক শেষ। বলো এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা, তাহলে কিন্তু অঙ্কের প্রায় অধ্যায়ের অর্ধেক শেষ হয়ে গেছে। বলো, এই দ্রুত কমেন্ট করো তোমরা যে এইটুকু বুঝতে পেরেছো কিনা এই কনসেপ্ট। আলবি ইসলাম কমেন্ট করেছে, তারপর আর কেউ, রাহ ইসলাম, আর কেউ, গুড, আর কেউ, আর কেউ, মেহেদি, ওকে। আচ্ছা, আমি তো এখানে আরও হয়তো বা নতুন দেখতে পাচ্ছি, কিন্তু সে কমেন্টও করছে না, কিছুও না। যাই হোক, তোমরা বুঝতে পেরেছো, অসংখ্য ধন্যবাদ। এরপরে দেখো, আমাদের পরের কনসেপ্টে চলে যাব। এখন দেখো তো, তাহলে আমরা এই পাই 90 ডিগ্রির পরিবর্তে কী লিখতে পারি বলো তো? পাই/2 লিখতে পারি না? কারণ পাইয়ের মান যদি হয় 180 ডিগ্রি, 180/2 আমাদের 90 ডিগ্রি কিন্তু আমরা লিখতে পারি, তাই না? প্লাস 60 ডিগ্রি। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এর পরেরটায় দেখো তো, এইটুকু যা আছে আমরা তাই এখানে লিখে রাখলাম, ওকে, তাই লিখলাম। এখন এখানে এই যে 60 ডিগ্রি, পাই/3, আমরা যে পাই মান কত বলো তো? 180 ডিগ্রি। আমরা কিন্তু শুরুতেই শিখছি, তাহলে আমরা বলতে পারি 180 ডিগ্রি ভাগ হলো 3। দেখো তো কত আসলো? 60 আসলো না? হ্যাঁ, 60। অর্থাৎ 60 এর পরিবর্তে আমরা লিখতে পারি পাই/3। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, তাই না? অর্থাৎ এরপরে আমরা দেখো তো, এইটুকু আমরা লিখব যে 12 গুণন পাই/2 প্লাস পাই/3। দেখো তাহলে কি লিখলাম আমরা? এই যে দেখো, এই কোসেক 12 গুণন পাই/2 প্লাস পাই/3। কত সহজ! আশা করি তোমরা বুঝতে পেরেছ, ওকে। তো এরপরে দেখো, এবার দেখো আমরা কি করব। তো সবসময় মনে রাখবা যে আমরা এখন দেখো এইখানে আমাদের আরও, তোমরা যদি এইখানে এই ভাগটা এটা না মনে রাখতে পারো যে 180-র সাথে কত ভাগ করলে এইখানে রেজাল্টটা পাওয়া যায়। ওকে, তাহলে এরপরে দেখো আমরা যদি এটা মনে রাখতে পারবে তোমরা, বলো তো দেখি, যে এখানে 60 থাকলে উপরে পাই রাখবে, পাইয়ের সাথে কত ভাগ করলে এখানে আমাদের এই রেজাল্টটা পাওয়া যায়, অর্থাৎ 60 পাওয়া যাবে। তাহলে পায়ে 180/3 যদি করি তাহলে 60 পাওয়া যাবে। তারপরেও যদি মনে না রাখতে পারো তাহলে এইভাবে করতে পারবা, যে অর্থাৎ আমরা বলতে পারি যে 180 ডিগ্রি সমান পাই আমরা জানি, 1 ডিগ্রি সমান পাই/180 ডিগ্রি। সুতরাং 60 ডিগ্রি সমান কত হয়? পাই গুণন 60/180। অর্থাৎ কাটাকাটি করলে কিন্তু পাই/, কত থাকবে? 3 থাকবে। যদি এভাবে মনে না থাকে তাহলে এভাবেও তুমি মনে রাখতে পারবা। আমি দুইটা ওয়ে তোমাদের শিখিয়ে দিলাম, ওকে। তাহলে এবার আসো, এখন আমাদের এইখানে চলে আসো। দেখো এইখানে আমরা এন এর মান কি পেয়েছি? জোড় না বিজোড় বলো তো? জোড় সংখ্যা পেয়েছি না? তাহলে আমাদের সূত্র ছিল কি? যদি জোড় সংখ্যা হয়, এই যে দেখো, এন এর মান জোড় সংখ্যা হলে ত্রিকোণমিতিক অনুপাত অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত থাকবে
মানে কোনো পরিবর্তন হবে না, হবে না, হবে না। তাহলে বলো তো, এই ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে? হবে না। জোড় যদি থাকে তাহলে হবে না, তাই না? অবশ্যই। তাহলে দেখো আমাদের এটা কিন্তু জোড় সংখ্যা থাকলে হবে না। তাহলে এইখান থেকে আমরা এই কনসেপ্ট এটুকু বাদ, বাকি থাকে কি π/3 আমরা লিখবো হলো কোসেক π/3। আশা করি বুঝতে পেরেছ। তো এরপরে বলো দেখি আমাদের কোসেক π/3 এর মান কত হবে? আমি কিন্তু তোমাদের শর্টকাট টেকনিকে শিখিয়েছিলাম যে কোসেক π/3 এর মান হলো 2/√3। ওকে, 2/√3। তাহলে এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা বলো দেখি, যে তোমরা আদৌ এ পর্যন্ত বুঝতে পেরেছো কিনা বলো। এই যে 1 নাম্বার, এই যে ও নাম্বার অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো কিনা বলো। আচ্ছা, এরপরে আমি কিন্তু অঙ্ক শেষ করিনি, এখনও আর একটু কাজ আছে তোমাদের। দেখো এইখানে আমাদের এই π/2 এই যে কোঅর্ডিনেটে তোমাদের কিন্তু দেখতে হবে কোন কোঅর্ডিনেটে পড়ে, তারপরে এইখানে কিন্তু প্লাস মাইনাস যুক্ত হবে, মনে রাখবে। তাহলে এইটা কিন্তু 12 π/3, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এইখান থেকে আমরা এটা হলো π/2 একবার, মনে রাখবে। কয়বার ঘুরবো আমরা? 12 বার। কয়বার? 12 বার ঘুরতে হবে। কয়বার? 12 বার। তাহলে দেখো 12 বার ঘুরবো এইখান থেকে, এই যে আমাদের এইখান থেকে 12 বার ঘুরবো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এটা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখো আমরা কিন্তু অলরেডি 12 বার ঘুরেছি। এখন বলো তো 12 এখানে কিন্তু প্লাস আছে, মানে 12-র চেয়ে পরের ঘরে যাবে, 12-র পরের ঘরে। তার মানে কি 12 অর্থাৎ এই যে প্রথম কোঅর্ডিনেটে পড়ে গেছে, ঠিক আছে। 12 বার আমরা ঘুরে দেখলাম যে এখানে প্লাস চিহ্ন, অর্থাৎ এই ঘরে পড়বে। তাহলে তোমরা বলো দেখি, এই যে ফার্স্ট কোঅর্ডিনেট অর্থাৎ প্রথম চতুর্ভাগে কি সকল ত্রিকোণমিতিক অনুপাত কি ধনাত্মক না ঋণাত্মক? মানে কি এইখানে সবগুলো প্লাস হবে নাকি মাইনাস হবে? বলো দেখি পারো কি না। সবগুলো প্লাস না মাইনাস হবে বলো। আমার কিন্তু এটা দেখা গেছে প্রথম কোঅর্ডিনেটে পড়েছে, তার মানে প্রথম কোঅর্ডিনেটে কী হবে? সব প্লাস না মাইনাস? কোনটা হবে বলো দেখি? সকল অনুপাত। তোমাদের কমেন্ট করতে এত সময় লাগতেছে আমি বুঝতেছি না, নাকি নেটের সমস্যার জন্য আসতেছে না? ওকে রাইট, একজনে কমেন্ট করেছে রাই ইসলাম, যে বলেছে প্লাস। অবশ্যই, মানে প্রথম কোঅর্ডিনেটে সব সময়ের জন্যই প্লাস চিহ্ন। তার মানে কি দেখো তো আমাদের এইখানে কী কী চিহ্ন? প্লাস চিহ্ন। পরীক্ষায় এগুলো দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু জাস্ট বুঝিয়ে দিলাম এখানে প্লাস হবে, তার মানে এখানে প্লাস, এখানে প্লাস। এটাই আমাদের মূলত আনসার। ওকে, তোমরা অসংখ্য ধন্যবাদ, তোমরা যারা কমেন্ট করতেছো তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এখন কি বলো তো, এই থিম তোমাদের কেমন লাগলো? তোমরা কি এই অঙ্কগুলো এখন কি পারবে? পারবে না পারবে না বলো? এই কনসেপ্ট তুমি বুঝতে পারলে তোমার কিন্তু সামনের প্রায় মেবি যত অঙ্ক আছে, যত বলতে এইখানে তোমাদের বইয়ের 7 নাম্বার সম্পূর্ণ, 8 নাম্বার সম্পূর্ণ, 9 নাম্বার সম্পূর্ণ, তুমি কিন্তু অনেকগুলো অঙ্ক পারবে। 7 8 9 যত অঙ্ক আছে সবগুলোই পারবে তুমি যদি এই কনসেপ্ট বুঝতে পারো। গুড, একজন কমেন্ট করেছে ইয়েস। ওকে, আচ্ছা দেখো তাহলে তোমাদের কিন্তু অঙ্কগুলো খুবই আসলে ইজি, তাই না? আসলে দেখো তো অন্য অন্য অধ্যায় যে করেছো তার চেয়ে কিন্তু এই অধ্যায়টা কিন্তু অনেক সহজ, কিন্তু তোমাদের কিন্তু মনোযোগ সহকারে বুঝতে হবে, তাহলে কিন্তু তোমাদের কাছে আরও পানির মতো হয়ে যাবে। ওকে ওকে, তাহলে দেখো তোমাদের আমি আরেকটা কনসেপ্টে নিব এখন। দেখো আরেকটা কঠিন অঙ্কে নেব এখন, এইটাই চলে যাই আমরা। এইটা তোমাদের মেবি সাতের ঘ, এই অঙ্কটা হলো তোমাদের বইয়ের 7-এর ঘ। যাই হোক, এখন আমরা আলোচনায় যাই। দেখো তো এখন কি এটা পারা যাবে? অবশ্যই পারা যাবে তোমাদের, তাই না? তাহলে কত সহজ, তাই না বলো?
তাহলে তোমরা উচ্চতর গণিতে এত কঠিন ভাবতেছো কেন? এবার দেখো তো, ফার্স্ট অফ অল আমরা কী করব, এই যে দেখো আবার তোমাদের বুঝিয়ে দিব, হ্যাঁ, লাস্ট চান্স, ওকে। তাহলে দেখো এইখানে যা থাকবে, এখানে আমাদের কি আছে দেখো, এইখানে 23 আছে, তাই না? এখানে 23 সাথে পাই আছে, তাহলে আমরা এখানে নেব 23 আর পাইয়ের মান হলো 180 ডিগ্রি। তাহলে আমরা নিলাম, এই দুটো গুণ করে 6 দিয়ে ভাগ করব, তাহলে পাওয়া যাবে 690। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, এভাবে করবে। তোমরা জানো যে 23 গুণন 180 ভাগ 6, তাহলে দেখো 690 চলে আসবে। এই 690কে আবার 90 দিয়ে ভাগ করতে হবে, ভাগ 90, তাহলে 7 পয়েন্ট সামথিং চলে আসবে, তাই না? এই দেখো 7 পয়েন্ট সামথিং। তাহলে দেখো এই যে আমরা 7 পয়েন্ট সামথিং লিখব। এবার আমরা শুধুমাত্র 7 নিব, এই যে 7 নিলাম, আর গুণন দিব π/2 মানে 90। তোমরা জানো যে এইটা π/2 মানে 90, π/2 মানে কত? 90। তাহলে আমরা একটু লক্ষণীয় বিষয়টা দেখো, 7 গুণন 90, তাহলে কত আসছে? 630। কিন্তু আমার এখানে কত পেয়েছিলাম বলো তো? 690 পেয়েছিলাম। তাহলে 690 হইতে আমার কত বাকি? যোগ এর সাথে 60 দাও, তাহলে 690 হয়ে গেছে, দেখছো? তাহলে 60 যোগ করলেই কিন্তু 690 চলে আসে। তাহলে আমরা সেমভাবে করলাম, এই যে দেখো এটা রেখে দিলাম, প্লাস 60 যোগ করলে আমাদের কিন্তু হয়ে যায় কনসেপ্ট। তাহলে এইটার এই 60 মানে কি? π/3। এই 60 মানে কি? π/3। অবশ্যই তোমরা সেটা জানো, ওকে। তাহলে আমাদের এই কনসেপ্ট আমরা লিখতে পারি যে 7 গুণন π/2 প্লাস π/3, ওকে। তাও আমরা এখানে লিখে রাখলাম, এই যে দেখো আমরা, আর এখানে মাইনাস সাইনটা থাকলে তোমরা এই বেজে নিয়ে আসবা, মানে শুরুতে নিয়ে আসবা, ওকে। এরপরে দেখো মাইনাসটা রেখে দিলাম, এই 10 রাখলাম, রাখার পরে আমরা যা পেয়েছি তাই এখানে লিখলাম। এখন বলো দেখি, এখন আমাদের কিন্তু এই যে মাইনাস রয়ে গেছে, বলো দেখি এখন এখন এই যে 7 মানে 7, এটা কি জোড় না বিজোড়? অবশ্যই বিজোড়। তো বেজোড় থাকলে কি হবে? অবশ্যই তো তোমার অনুপাত চেঞ্জ হয়ে যাবে। আমি কিন্তু একদম শুরুতেই বলেছি যে যদি বেজোড় থাকে, যদি বেজোড় থাকে, তাহলে অবশ্যই ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে। কিসে পরিবর্তন হবে তাও কিন্তু শুরুতে আলোচনা করা হয়ে গেছে, যে ট্যান থাকলে কট, তাই না? আবার কট থাকলে ট্যান, এরকম। তো দেখো তাহলে ট্যান আছে, হয়ে যাবে কট। মাইনাসের কথাটায় পরে আসি, আগে দেখো এটা বুঝতে পেরেছো কি না তোমরা, যে এখানে ট্যান থাকলে কট হয়ে যাবে কেন? কারণ এখানে বেজোড় সংখ্যা আছে, বেজোড় সংখ্যা থাকলেই পরিবর্তন হবে, প্লাস π/3। এবার আসো এখানে মাইনাস কেন হলো, তাই না? তাহলে এবার আসো আমরা কয়বার ঘুরবো আমরা একটু দেখি এখানে। এবার আমরা কয়বার ঘুরবো বলো তো? এখানে কয়বার দেওয়া আছে? 7 বার। কয়বার? 7 বার ঘুরবো। তাহলে দেখো 1 2 3 4 5 6, এই হলো 7। তাহলে এই 7 প্লাস, তাহলে এখানে কি দেওয়া আছে? প্লাস, তার মানে পরের ঘরে নিতে হবে, অর্থাৎ এটা হলো চতুর্থ কোয়াড্রেন্ট, তাই না? তাহলে এটা কোন কোয়াড্রেন্টে পড়েছে? চতুর্থ কোয়াড্রেন্ট। এখন তোমরা বলো তো চতুর্থ কোয়াড্রেন্টে কট কি হবে? চতুর্থ কোয়াড্রেন্টে মানে এইখানে যে কট তুমি বসেছো, তাহলে কট কি? ট্যান আর কট তো অবশ্যই তোমার এখানে ঋণাত্মক, তাই না? বলো দেখি চতুর্থ কোয়াড্রেন্টে কে কে ধনাত্মক, কে বলতে পারবা দেখি? অর্থাৎ চতুর্থ কোয়াড্রেন্টে ধনাত্মক কে কে, মানে প্লাস কে কে থাকবে বলো? কে কে পারবা দেখি তো, মনে আছে কিনা তোমাদের? দু একজনে কমেন্ট করো তো, বলো চতুর্থ কোয়াড্রেন্টে কোন কোন অনুপাত ধনাত্মক, বলো দেখি। শুরুতে আলোচনা করেছি তোমাদের, একটু দ্রুত কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো, বলো। চতুর্থ কোয়াড্রেন্টে কোন কোন অনুপাত ধনাত্মক? তোমরা কি ভুলে গেলে নাকি? এত তাড়াতাড়ি ভুলে যাও? একজনে কমেন্ট করছে কজ আর সেক হলো ধনাত্মক, তাহলে একজনই হয়তো বা ক্লাস দেখে।
একজনই হয়তো বা ক্লাস দেখে। ওকে, দুইজন কস থিটা এবং কস কজ এবং কী লিখছে সেক। ওকে, কজ এবং সেক হলো চতুর্থ কোয়াড্রেন্টে হলো তোমার হলো ধনাত্মক, বাকি সব হলো ঋণাত্মক। তাহলে এখন বলো, তোমরাই বলো যে আমার কি কড কি এই কোয়াড্রেন্টে পড়ছে? পড়েনি, এর জন্যই কিন্তু আমার কডের সাথে একটা মাইনাস চলে আসছে, তাই না? এখন বাবুরা বলো দেখি, এই অঙ্কটা তোমরা কি বুঝতে পেরেছো কি না? এই কমেন্ট এখন করো যে এই যে আমাদের কনসেপ্টের অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো কি না। যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা কি বুঝতে পেরেছো না পারোনি বলো তো, দ্রুত কমেন্ট করে জানাও। এই দ্রুত কমেন্ট করো যে বুঝতে পেরেছো কি না, একটু বলো। আচ্ছা, মাত্র 3জন কমেন্ট করেছে, আর কেউ নাই কি? তারা কি বুঝেনি? কে কে বুঝতে পেরেছো বলো। গুড কোশ্চেন, একজনে কমেন্ট করেছে স্যার সেকেন্ড লাইনে π/2 কোথায় যায়। গুড। আচ্ছা, তোমার মনে হয় মাত্র ঘুম ভেঙেছে। এতদিন তুমি ঘুমের ঘরে ছিলে হয়তো। যাই হোক, দেখো এইখানে আমি কি বলেছিলাম, π/2 মানে কি 90 ডিগ্রি না? π/2 কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি আছে কয়টা? 7টা 90 ডিগ্রি আছে। কয়টা 90 ডিগ্রি? 7টা 90 ডিগ্রি। আচ্ছা, 7টা 90 ডিগ্রি হলে 7টা 90 ডিগ্রি কিন্তু আমরা এভাবে ঘুরেছি। ক্লিয়ার কথা? এটা 90 ডিগ্রি কয়টা? 7টা। তো আমরা এখানে কয়বার ঘুরেছি? 7বার। 7বার 90 ডিগ্রি ঘুরেছি। এবার কি বুঝতে পেরেছো π/2 কোথায় গেছে? আচ্ছা বলো, যে কমেন্ট করেছিলে বুঝতো এবার? এই কমেন্ট করো যে বুঝছো কি না তুমি। 7বার 7টা 90 ডিগ্রি আমরা এভাবে ঘুরেছি, বুঝতে পেরেছো? π/2 মানে হলো 90 ডিগ্রি। তাহলে আমরা কয়বার ঘুরেছিলাম এভাবে? 90বার, মানে সরি 7বার। তুমি কি বোঝোনি এখনও যে কমেন্ট করেছিলা? বলো তো একটু, তাহলে আমি অন্য আলোচনায় যাব। গুড। এরপরে দেখো আমরা cot π/2 এর মান কত? তাহলে cot π/3 এর মান কত? 1/√3। cot π/3 এর মান কত হবে? 1/√3। ওকে, তো তোমাদের এইখানে কিন্তু আমি একটা অঙ্ক দিয়েছি, HW থাকবে তোমাদের, অবশ্যই তোমাদের করতে হবে। এই অঙ্কটা তোমরা HW করবে, অবশ্যই দ্রুত খাতায় তুলে নাও। নাও, তোমাদের জন্য টাইম 30 সেকেন্ড, এর মধ্যে এটা তুলে আমাকে জানাবা যে লিখেছো তুমি। ওকে,
যদি লেখা হয় তাহলে ডান লিখবা, দ্রুত লেখো খাতায়। এই অঙ্কটি তোমার HW থাকবে, লেখা যদি হয়ে যায় তাহলে ডান লিখবা, দ্রুত লেখো। এইটা উঠাইতে তো এত সময় লাগার কথা না, উঠাও, এটা খাতায় উঠাও। উঠানো হয়েছে তোমাদের? ওকে, একজনে ডান লিখেছে, আর যাদের উঠানো হবে অবশ্যই ডান লিখবা। ওকে, যে এই অঙ্কটা তোমাদের কিন্তু HW অবশ্যই দেখাইতে হবে। যারা যুক্ত আছো কালকে তা তোমাদের অবশ্যই দেখাইতে হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, নেক্সট আলোচনায় আমরা চলে যাব। ইট ইজ এ ডেঞ্জারাস পার্ট। হ্যাঁ, কোনো ডেঞ্জারাস নেই। তোমরা যদি আগের লেকচার বুঝো, এগুলো বেসিক যদি বুঝো, তাহলে অবশ্যই তোমাদের কাছে এগুলো পানি পানি পানি। ওকে, দেখো তোমাদের এই 8 নম্বরে যে অঙ্কগুলো আছে তোমাদের কাছে এখন একদম মধু 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 লাগবে। হ্যাঁ, এই অঙ্কটার এইভাবে তুমি এই মান বের করবে, এইটা মান বের করবে, এটা মান বের করবে, এটা মান বের করবে, দেখবা তুমি ইজিলিভাবে যখন ক্যালকুলেশন করবে হয়ে যাবে 0। ঠিক আছে? আচ্ছা, নবম শ্রেণীর মেবি মেহেদি কি চলে গেল, বুঝলাম না। হ্যাঁ, তাহলে তোমাদের এত বারবার বলা সত্ত্বেও তোমরা কেন যুক্ত থাকো না বলো? এত বারবার বললাম তারপরেও তোমরা যুক্ত থাকো না। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, আমরা এখন এই ক নাম্বার অঙ্কটা আলোচনা করব একদম ইজিভাবে। তো আসো এবার আমরা 8-এর ক নাম্বার নিয়ে আলোচনা করব। তো দেখো, 8-এর ক তোমাদের বইয়ের, তো আমি অঙ্কটা আগে তুলে নিলাম, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। ওকে, তো এরপরে দেখো কি দেওয়া আছে আমাদের অঙ্কটা। কস 17π/10 প্লাস কস 13π/10 যোগ কস 9π/10 যোগ কস π/10 ইজিক্যাল টু 0। অর্থাৎ আমাদের এই অঙ্কটা করে আমাদের 0 দেখাইতে হবে। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখলাম। লেফট হ্যান্ড সাইড লেখার পরে দেখো, এখন এই অঙ্কটা দেখো তো, এইটার ভাঙাবা, এটার ভাঙাইতে হবে। কীভাবে ভাঙাবে আমি কিন্তু অলরেডি তোমাদের শিখিয়ে দিয়েছি, তাই না? তোমাদের অলরেডি শিখিয়ে দিয়েছি তোমরা কীভাবে ভাঙাবে। তারপরেও আমি এইখানে আবার তোমাদের স্বার্থে, তোমাদের বোঝার স্বার্থে আবার নোট করে দিয়েছি। দেখো তো কীভাবে ভাঙাইতে হয় আমি আবার একবার তোমাদের দেখাচ্ছি। 17-র সাথে 180 গুণ করবা, 10 দিয়ে ভাগ করবা। কি বলেছি দেখো, এই যে 17-র সাথে 17 গুণন 180 ভাগ 10 কত আসলো আমার? 306। দেখো তো 306 ডিগ্রি, এখানে 306। তাহলে আমরা কিন্তু জানি যে 306 গুণ 90 এভাবে দিতে হয়। তাই 3 গুণ 90, অর্থাৎ দেখবা তোমার রেজাল্ট কিন্তু 306 আসছে। তো এবার আমরা এখানে 90 তো রাখতেই হবে। কি রাখতে হবে? 90। এখন এইটা দিয়ে তুমি 90 দিয়ে ভাগ করো, অর্থাৎ 306 ভাগ 90, তাহলে কত আসছে তোমার? এখানে কত আসছে? 3 আসছে। তাহলে তোমার তো 3 এখানে রাখতেই হবে। কি রাখতে হবে? 3 রাখতেই হবে, আর সাথে তোমার 90ও রাখতে হবে। তাহলে এই দেখো 3 গুণন 90 কত আসে? 270। তো 270-এর সাথে কত যোগ করলে তোমার 306 ডিগ্রি হয়? তাহলে আমার যোগ 36, দেখো 36 ডিগ্রি যোগ করলেই 306 ডিগ্রি চলে আসে। আশা করি বুঝতে পেরেছো এই পর্যন্ত। দেখো এরপরে দেখো তুমি যে এই হলো 3 আমরা লিখলাম, আর 90 মানে কি? মানে তো π/2, আর পাশে আছে কত? প্লাস 36। এখন তোমাদের আসো আর একটু কনসেপ্ট ক্লিয়ার করে দিই। এই 36 অ্যাকচুয়ালি মানেটা কি? অর্থাৎ 36 মানে কি? দেখো তো π/5, অর্থাৎ 180 গুণ ভাগ 5। দেখো তো কত আর ডিগ্রি আসছে? এই দেখো 36 ডিগ্রি চলে আসছে। বুঝতে পেরেছো? অর্থাৎ 180 ডিগ্রি ভাগ 5 দিলেই কিন্তু 36 ডিগ্রি চলে আসে। তাহলে আমরা লিখতে পারি কত? π/5। এ পর্যন্ত বুঝতে পেরেছো? বলো দেখি, এই বলো তো এই লাইনটা বুঝতে পেরেছো কিনা? এই যে নোটের যে লাইনটা করেছি এটা বুঝতে পেরেছো কিনা?
সেম আগের মতো না বলো তো? আমরা যে শুরুতেই অঙ্কটা শিখেছি এটা তো সেমভাবেই, তাই না? বুঝেছো তোমরা? বলো বুঝতে পেরেছো কি না, একটু কমেন্ট করো। বাকিগুলো কিন্তু এই সেমভাবেই তোমাদের অঙ্ক, সব একইভাবে তোমাদের অঙ্ক। বুঝতে পেরেছো কি না বলো তো? যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো দ্রুত, তাহলে আমি নেক্সট কনসেপ্টে চলে যাব। তোমরা কি বুঝতে পেরেছো বলো তো, একটু তাড়াতাড়ি বলো। একটু দ্রুত কমেন্ট করো তোমরা কি বুঝতে পেরেছো কি না। যদি না বুঝতে পারো তাহলে আবার আমি বুঝিয়ে দিব, বলো। একজনে কমেন্ট করেছে ইয়েস, ওকে, ইয়েস। দুইজন, আর কেউ? তিনজন, চারজন, আর কেউ আসো? গুড, তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা বুঝতে পেরেছো। তাহলে দেখো অঙ্কগুলো পানি না বলো তো? আসলেই অনেক পানি। তোমরা আসলে সব অঙ্ক কঠিন করে দেখো তো, তার জন্য দেখো তো। তাহলে এই কনসেপ্ট ভাঙানোর পরে আমরা কিন্তু এই অংশটা লিখলাম। এখন আমাদের কিন্তু এইখানে লেখা ক্লিয়ার। এরপরে দেখো পরের অংশটা, দেখো এই যে অংশটা, এখন আমরা এটা ভাঙাবো। দেখো তো এটা ভাঙানোর পরে এইটা কিন্তু একটা কঠিন সিস্টেম। তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখলেই কঠিনটা কিন্তু পানি হয়ে যাবে, একদম পানির মতো। তো দেখো সেইমভাবে আমরা কি করব, 13 দিয়ে 180 গুণ করব, 10 দিয়ে ভাগ করব, তাহলে কত চলে আসবে? 234, তাই না? এর সাথে সাথে আমরা ভাগ করব 90 দিয়ে, প্রত্যেকটারে কিন্তু 90 দিয়ে ভাগ। তাহলে দেখো এটার 90 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো 234 ভাগ 90, তাহলে কত আসলো? 2.6। তাহলে 2.6 আসলে তো সেটা রাখা, এই যে 2 নিতে হবে। 234 13 গুণন 180, 13 গুণন 180 ভাগ 10, ওকে, ভাগ 90। এখানে তো 2 হওয়ার কথা। আচ্ছা এখানে 2 হবে মেবি, যাই হোক 2 যদি হয় তাহলে একটু দেখো 2 গুণন কত এইখানে আমাদের, অর্থাৎ 2 গুণন 90, তাহলে কত আসছে আমাদের? দেখো 180 ডিগ্রি। ঠিক আছে, যদি আমরা 2 গুণন 90 দেই তাহলে 180 ডিগ্রি হয়, তাই তো? ওকে, 180 ডিগ্রি। এরপরে দেখো 180 ডিগ্রি হলে আমাদের 234 হলে কত ডিগ্রি এখনও প্রয়োজন হয়? তাহলে মাইনাস 234। দেখো এখানে আমাদের 54 ডিগ্রি হয়। তো 54 আসলে কারো মান নেই, অর্থাৎ 54 আমাদের মান হবে না। এর জন্য আমাদের এইখানে টেকনিক করে আমাদের 3 নিতে হবে, যেহেতু 54 ডিগ্রি কোনো মান নেই। এবার দেখো আমাদের, তাহলে এইখানে আমাদের কি করতে হবে? অর্থাৎ 1 যদি আমরা এখানে বাড়াই নেই তাহলে অর্থাৎ আমরা লিখব হলো 3 গুণন 90, তাহলে কত আসে দেখো তো? 270 ডিগ্রি আসে, তাই না? অর্থাৎ 270 ডিগ্রি। এখন 270 ডিগ্রি হলো 234-এর চেয়ে তো বেশি হয়ে যায়, তাই না বলো তো? তাহলে কত ডিগ্রি মাইনাস করতে হবে? অর্থাৎ দেখো তো, অর্থাৎ মাইনাস 234। তাহলে দেখো 36 ডিগ্রি আমরা যদি মাইনাস করে দেই তাহলেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত আনসারটা পাওয়া যাবে। অর্থাৎ 36 ডিগ্রি কিন্তু একটা মান নির্দিষ্ট, অর্থাৎ 180 দিয়ে 5 যদি ভাগ করি তাহলে কিন্তু আমার 36 ডিগ্রি পাওয়া যাবে। কথা ক্লিয়ার? এই জন্য আমাদের কিন্তু এখানে 2 রাখা যাবে না, 54 ডিগ্রি মান বের হবে না এর জন্য। যাই হোক, এখন আমরা 3 রাখলাম। 3-এর পরে এখন আমরা, যেহেতু আমাদের এইখানে মাইনাস করতে হবে, কেন মাইনাস করতে হবে? কারণ 270-এর সাথে আমাদের 36 ডিগ্রি যদি মাইনাস করি তাহলে কিন্তু আমাদের মিলে যায়। তাহলে দেখো তো এখানে কি পাওয়া যাবে? 3 গুণ 90 মাইনাস 36 ডিগ্রি। তাহলে এটা রেখে দিলাম এবং এখানে মাইনাস 36 ডিগ্রি। তাহলে দেখো তো পাই ভাগ 5 এখানে কিন্তু অলরেডি, তাহলে কিন্তু আমরা 36 ডিগ্রি পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো। বলো তো এই কনসেপ্টটা বুঝতো কি না বলো।
এইখানের কনসেপ্ট কি বুঝতে পেরেছো কি না? যখন তুমি দেখবে তোমাদের ত্রিকোণমিতি অনুপাতের মধ্যে যদি না পড়ে, তখন কিন্তু তোমার এখানে মাইনাস করতে হবে। এটা কিন্তু তোমার মনে রাখতেই হবে। ওকে, বলো তো বুঝছো কি না তোমরা? বলো, তোমরা কি বুঝতে পেরেছো কি না বলো তো? দেখো এইখানে আমাদের ওই যে আমাদের কিন্তু 180-র সাথে যদি 54 ভাগ করো তাহলে কিন্তু কোনো ভগ্নাংশ চলে আসে। এর জন্য কিন্তু আসলে এইখানে আমাদের এই সিস্টেমে করা লাগছে। যাই হোক, তোমরা বুঝছো কি না সেটা বলো। আচ্ছা, গুড, দুইজনে কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ। ভেরি গুড, ভেরি গুড। ওকে, যাই হোক, এবার আমরা সেই কনসেপ্ট কিন্তু আমরা এইখানে দাঁড় করাইলাম, দেখছো? ওকে, পরের কনসেপ্ট এভাবে বের হবে, আমরা দাঁড় করিয়ে দিলাম। এরপরে দেখো পরের কনসেপ্ট কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। দেখো, যদি আমার সরি, এইখানে কিন্তু পাই বাই তোমাদের রেজাল্ট আমি লিখে ফেলছি। এখানে পাই বাই 5 হবে এখানে। ওকে, তো এইখানে কিন্তু আমার রেজাল্ট কিন্তু অন্যটা, মানে তোমার এইখানে কিন্তু পাই ভাগ 5 হবে। হ্যাঁ, পাই ভাগ 5 হবে। ওকে, তো এরপরে আমরা পরের যেগুলো দেখো, একটা বিষয় খেয়াল করবা যে দেখো এইখানে কিন্তু পাই ভাগ 5 বের হয়েছে, এইখানেও কিন্তু পাই ভাগ 5 বের হয়েছে, এখানে আবার কি বের হয়েছে, পাই ভাগ 10 বের হয়েছে। এর জন্য আর এটা কিন্তু করার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমাদের একই কনসেপ্ট চলে আসছে। মানে পরবর্তীতে যদি একই কনসেপ্ট চলে আসে তাহলে ঠিক রাখতে হয়। এটা অঙ্কের নিয়মটা বলে আবারও একটু বলি। দেখো, যখন এই পাই বাই 5 বের হয়েছে, তখন দেখো এটাও পাই বাই 5 বের হয়েছে। ওকে, ফাইন, দুইটা কনসেপ্ট মিলে গেছে আমার। পরেরটা দেখো, এটা পাই বাই 10 বের হয়ে গেছে, তাই না? তো তাহলে এইখানে কিন্তু পাই বাই 10 আছে, এর জন্য আমার এটা কোনো প্রয়োজন, এটা এভাবেই রেখে দিবা। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো, আমার পরের স্টেপে চলে যাই আমরা। পরের স্টেপে দেখো, এইখানে কস, অর্থাৎ দেখো তো 3 বার, এই যে দেখো তো পাই বাই 2 মানে কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস 90 প্লাস 90 প্লাস, তার মানে কি 90 প্লাস মানে কি এখানে কিন্তু বেজোড় সংখ্যা আছে। বেজোড় সংখ্যা থাকলে উপাদানের ত্রিকোণমিতি অনুপাতের পরিবর্তন হয়। তাহলে কস থাকলে কি হয়ে যায়, সাইন হবে। কস থাকলে কি হবে, সাইন হবে। কস থাকলে সাইন হবে, যেহেতু বেজোড় আছে। এবার আসো, এইখানে এইখানে কি প্লাস হবে না মাইনাস হবে সেটা দেখি। যেহেতু বেজোড় 3বার আমরা যাব, তাহলে এই কনসেপ্টে চলে আসে। এবার এই দেখো, 1বার 2বার 3বার, 3বার যাওয়ার পরে প্লাস মানে কি কোন কোয়াড্রেন্টে, অর্থাৎ চতুর্থ কোয়াড্রেন্টে পড়েছে। 3বার যাওয়ার পরে কোন কোয়াড্রেন্টে পড়েছে, চতুর্থ কোয়াড্রেন্টে। তা চতুর্থ কোয়াড্রেন্টে তো আচ্ছা 1 2 3বার প্লাস চতুর্থ কোয়াড্রেন্টে হলো আমার চতুর্থ কোয়াড্রেন্টে কি বলো দেখি, চতুর্থ কোয়াড্রেন্টে কোন কোন সাইন ধনাত্মক বা ঋণাত্মক বলো দেখি, একটু মনে আছে কিনা তোমাদের চতুর্থ কোয়াড্রেন্টে? বলো, চতুর্থ কোয়াড্রেন্টে মানে 3বার আমরা এখানে ঘুরেছি, অর্থাৎ দেখো এই যে, হ্যাঁ 3বার 90 ডিগ্রি যেতে হবে, 3বার 90 ডিগ্রি। দড়িকাটা বিপরীত দিক, মানে 1 2 3, 3বার প্লাস চতুর্থ কোয়াড্রেন্টে, অর্থাৎ কি হবে, প্লাস না মাইনাস বলো দেখি চতুর্থ কোয়াড্রেন্টে? এখানে কিন্তু আমার সাইন চলে আসছে, তাহলে সাইন কি প্লাস না মাইনাস হবে বলো? সাইনের সাথে কি প্লাস হবে না মাইনাস হবে বলো?
কজ এবং সেক, রাইট। তাহলে দেখো কজ কিন্তু আমার এখানে কি এই ঘরে কিন্তু কজই আছে, তাই না? তাহলে আমার কি আছে এখানে, কজ এবং সেক, রাইট, অ্যাবসোলুটলি। তাহলে কি, তাহলে এখানে কি প্লাস হবে না মাইনাস? অবশ্যই প্লাস হবে, তাই না? আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপরেরটা দেখো যে কজ আছে, তাহলে সেমভাবে আমরা কি লিখতে পারি, তাহলে এখানে বেজোর বার আছে, বেজোর থাকলে অবশ্যই পরিবর্তন হয়ে যায়। বেজোর মাইনাস হবে কেন আবার? ওই মিয়া মাইনাস হবে কেন? এইখানে তো কজ আর সেক, কজ তো পড়ছেই আমার চতুর্থ কোয়াড্রেন্টে, কজ হলো ধনাত্মক। আল্লাহ, মাইনাস হবে কেন? প্লাস হবে তো। যাই হোক, বুঝতে পারোনি হয়তো। 3বার ঘুরতে হবে, 3বার। তাহলে দেখো 1 2 3, 3বার প্লাস, মানে কি এই কোয়াড্রেন্টে পড়ছে না? তাহলে এই চতুর্থ কোয়াড্রেন্টে কিন্তু কজ আর সেগুলো ধনাত্মক। তাহলে এখানে কি কজ না আমাদের? তাহলে এখানে সাইনের সাথে তো প্লাস হবে, মাইনাস তো হবে না। আচ্ছা, এবার কি বুঝতে পেরেছো বলো দেখি? যারা মাইনাস লিখেছো বুঝতে পেরেছো কিনা বলো? যারা বুঝতে পেরেছো কিনা বলো, বুঝতে পেরেছো কিনা? এখানে প্লাস হবে, বুঝতে পেরেছো কিনা এটা? বুঝতে পেরেছো বলো তো একটু, যে এইখানে তো কজ আমাদের চতুর্থ কোয়াড্রেন্ট এটা পড়েছে, চতুর্থ কোয়াড্রেন্টে কজ আর সেগ হলো ধনাত্মক। তাহলে কজ তো আছে, এর জন্য এখানে ধনাত্মক হবে, ঋণাত্মক হবে না তো। এটা বুঝছো কিনা বলো? যারা কমেন্ট করেছিলাম মাইনাস হবে, তারা বুঝতে পেরেছো এবার? গুড। এরপরে দেখো সেমভাবে এখানে কজ কী হয়ে যাবে, সাইন হয়ে যাবে, কজ কী হয়ে যাবে, সাইন হয়ে যাবে। এখন এখানেও কিন্তু দেখো কয়বার আসছে আমাদের, এটি কিন্তু বিষয়টা খেয়াল করবা। এইটা কিন্তু একটা জটিল বিষয়, তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে এবং মনোযোগ সহ দেখো। এইখানে কিন্তু আমার প্লাস থাকলে কিন্তু পরবর্তী কোয়াড্রেন্টে যায়, তাই না? কিন্তু এবার কিন্তু মাইনাস আছে, অর্থাৎ 390 মাইনাস 390 মাইনাস 390 মাইনাস। তাহলে এবার দেখো এই যে আমরা এই যে একবার, দুইবার, তিনবার মাইনাস হলে কিন্তু এই ঘরে পড়বে, প্লাস হলো এই ঘরে, তাহলে মাইনাস হলে এই ঘরে পড়বে। তাহলে এই ঘরে পড়েছে আমার, এই ঘরে কি কি, অর্থাৎ টেন আর কট হলো ধনাত্মক, বাকি সব কিন্তু ঋণাত্মক, বাকি সব কি ঋণাত্মক। এর জন্য কিন্তু আমার এইখানে এই যে মাইনাস চলে আসছে। বলো তো এইটা বুঝছো কিনা তোমরা? এই কনসেপ্ট বুঝছো কিনা? এই মাইনাসের হিসাব বুঝছো কিনা বলো? এইখানের এই মাইনাসটা তোমরা বুঝতে পেরেছো বলো তো একটু দেখি, বুঝতে পেরেছো কিনা বলো? তোমরা কি এখানে মাইনাসের কনসেপ্ট বুঝছো এখন, এই মাইনাসটার? একটু কমেন্ট করে জানাও যে এটা বুঝছো কিনা তোমরা। আচ্ছা, একটু দ্রুত কমেন্ট করো, ঠিক আছে? অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, এখন আমার 9টা বেজে গেছে। তোমাদের হয়তো আর একটু সময় দেবে, এরপর আর দিতে পারবো না, আমার কাজ আছে। ওকে, ভেরি গুড, বুঝতে পেরেছো, অসংখ্য ধন্যবাদ। এরপরে পরের কনসেপ্ট দেখো, এই কিন্তু সেমভাবে, তাই না? সেমভাবে কিন্তু পরের কনসেপ্টও, এখানে কস কি আছে বলো তো, কস 2 গুণন π/2 মাইনাস π/10। এখন এইখানে আমাদের দেখো, তাহলে এইখানে কিন্তু আমাদের জোড় সংখ্যা আছে, তা জোড় সংখ্যা থাকলে আমাদের কিন্তু এই অনুপাতের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ কস থাকলে কজই লিখতে হবে। এখন দুইবার মাইনাস মানে 290 মাইনাস 290 মাইনাস, তাহলে এই দেখো 290 মাইনাস কি, এই 190, এই 290 মাইনাস, মানে এই ঘরেই পড়েছে, তাই না? এই ঘরে কি সাইন এবং কি কোসেক হইল ধনাত্মক, বাকি সব ঋণাত্মক। তার মানে কি এইখানে আমার কিন্তু একটা ঋণাত্মক চিহ্ন চলে আসবে, তাই না? বুঝতে পেরেছো? অবশ্যই। তাহলে এখানে কি থাকবে, -10, আর এখানে যা থাকবে তাই আমরা লিখে দিব। ওকে, এবার ফিনিশিংয়ে চলে আসো। এখানে যা থাকবে তাই লিখে দিলাম, এখানে প্লাসে মাইনাসে কি মাইনাস হবে লিখে দিলাম, এখানে দেখো প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হবে, এখানে যা আছে তাই, এখানে যা আছে তাই। এবার এইটা কাটা যায়, মাইনাসে প্লাসে কাটা যায়, সব কাটা গেলে কিন্তু 0 থাকে। কেমন লাগলো তোমাদের ক্লাসটা, তোমরা সবাই বুঝছো কি না অবশ্যই কমেন্ট করে জানাও যে এই অঙ্কের শেষ পর্যন্ত তোমরা বুঝতেছো কি না, বুঝছো কি না। তাহলে তোমরা যদি এই অঙ্কটা বুঝতে পারো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না, 8 নাম্বার 9 নাম্বার করতে কোনো সমস্যা হবে না। তোমরা যে এই একটা অঙ্ক ভালো করে শিখো,
এক আর সামনে কোনো অঙ্কের সমস্যা হবে না, আমি একদম গ্যারান্টি দিয়ে তোমাদের বলবো। তোমাদের বলো দেখি তোমরা আসলে এই পর্যন্ত বুঝছো কি না, তোমরা এই পর্যন্ত তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে কি না, বা তোমরা সম্পূর্ণ ক্লাসটা বুঝছো কি না বলো তো একটু, অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা বুঝছো কি না এই পর্যন্ত। বলো, তোমাদের একটু মতামত নেব আমি, যে এই যে 8-এর ক নাম্বার যে অঙ্কটা সম্পূর্ণ তোমাদের বুঝিয়ে দিলাম। তোমরা একজনে কমেন্ট করেছো, রাহি ইসলাম, অসংখ্য ধন্যবাদ তোমাকে এতক্ষণ ক্লাসটা দেখার জন্য। আর যারা নতুন যুক্ত হয়েছ, হয়তোবা তাদের কোনো স্টুডেন্ট যদি থাকে তাদের অবশ্যই কাজে লাগবে। ক্লাসটা আজকের ছিল নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.3 এর বেসিক আলোচনা থেকে কিছু অঙ্ক আলোচনা। তোমরা একজনে কমেন্ট করেছ যে বুঝতে পেরেছ, আর ওইখানে অনেকে যুক্ত ছিলে শুরু থেকে। তো যারা যুক্ত ছিলে তারা একটু কমেন্ট করে জানাও যে বুঝতে পেরেছো কি না সম্পূর্ণ ক্লাসটি। অবশ্যই রাহি ইসলাম বুঝতে পেরেছে, আলবি ইসলাম অসংখ্য ধন্যবাদ, রাহি ডেঞ্জারাস অসংখ্য ধন্যবাদ তোমাকেও, এতক্ষণ যুক্ত ছিলে এর জন্য অসংখ্য ধন্যবাদ। আর কেউ যদি থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। অলরেডি আমার অন্য আরেকটা ক্লাসে যেতে হবে, তো তোমাদের এখন হয়তোবা দেখি আরও কিছু অঙ্ক ছিল, আরেকটা অঙ্ক দেখি বুঝাবো কি না বলো দেখি, আরেকটা অঙ্ক বলো দেখি, আরেকটা অঙ্ক বুঝাবো না দেখি, যদি তোমরা বলো তাহলে আর একটা অঙ্ক দ্রুত বুঝিয়ে দিয়ে আমি আমার ক্লাসটা সমাপ্ত করব। একটু দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, তাহলে ঠিক আছে, আমরা আরেকটা অঙ্কে যাব। দেখি তাহলে তোমাদের সম্পূর্ণ কিন্তু 8 এবং 9 তোমাদের করতে হবে, যদিও 8 নম্বরের 6 নম্বর অঙ্কটা একদম তোমাদের জেনারেল অঙ্ক, ও মানে জেনারেল ম্যাথের অঙ্ক তোমাদের 8 নম্বরের 6 নম্বর অঙ্কটা। যাই হোক, আমরা এই সেম সিস্টেমে কিন্তু তোমাদের 9 নম্বরও করতে হবে। এখন আমরা আরেকটা অঙ্ক আলোচনা করব তোমাদের মাঝে। তো দেখো, এই অঙ্কটাই শেষ আজকের মতো। দেখো এইখানে আমরা দেয়া আছে কি 10π/12, 10 5π/12, 10 7π/12, 10 11π/12 = 1। মানে এখানে তোমার এই অঙ্কটা সমাধান করে 1 দেখাইতে হবে। তো সেইমভাবে আমরা এইখানে নোট করলাম যে কিভাবে। দেখো এখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য করবা যে π/12 এখানে এটা যদি তুমি করো 180/15 মানে 12, তাহলে কিন্তু 15 ডিগ্রি চলে আসে। ওকে, ঠিক আছে, ওরে এভাবে রেখে দাও। পরের অঙ্কটা যদি করো 5 দিয়ে 180 গুণ করবা, 12 দিয়ে ভাগ করবা, তাহলে 75 ডিগ্রি পাওয়া যাবে। তাহলে 75 ডিগ্রি তো আমরা তো 90 কনভার্ট করা যায় না, অর্থাৎ এর জন্য 1 × 90। তা 1 কীভাবে, ওই যে এটা তো 90 দিয়ে ভাগ করলে দশমিক আসে, তাই না? এর জন্য একটা 90 হিসাব করার পরে আমরা 1 এখানে 1 লিখব। তাহলে 190 গুণ 1 × 90 - 15, তাহলে 90 থেকে মাইনাস করো 15 ডিগ্রি, তাহলে 75 ডিগ্রি চলে আসে। তাহলে এই হলো 1 লিখলাম। আর 90 ডিগ্রি মানে কি π/2 মাইনাস 15 ডিগ্রি। তো 15 ডিগ্রি মানে কি অ্যাকচুয়ালি π/12। তাহলে আমরা এই দেখো 180 হলো 12, তাহলে কত ডিগ্রি চলে আসলো 15 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি না বলো তো যে এই 15 পরিবর্তে কি লিখতে পারি π/12। ওকে, তারপরে দেখো এই 7π/12 আমরা এটার করব কিভাবে, আমি লিখে দিয়েছি। তাহলে দেখো তো এটারও মান কিন্তু 15 বের হয়েছে,
এটারও মান 15 বের হয়েছে এবং এটারও মান কিন্তু 15 বের হইব। এর জন্য আর এইটার মান বের করার কোনো প্রয়োজন নাই। এরপর আমাদের এই কনসেপ্ট আমি সাজিয়ে দিলাম, দেখো এই যে। তো এটার মান আমরা যা আছে তাই রেখে দিলাম। এটা আমরা করে কি পাইলাম, এটা পেয়েছি, তোমাদের দেখানো হয়েছে। এটা করে কি পেয়েছি, এটাও ভাঙিয়ে দেখানো হয়েছে। এবং এইটা করে কি পেলাম, এটা করে আমরা পাবো এইটা। ওকে, তো ভাঙানোর পরে আমরা এবার দেখো, তো এটা যা আছে তাই। এবার 10 যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে অবশ্যই অনুপাতের পরিবর্তন হয়, 10 থাকলে কট হয়ে যাবে, তাই না? আশা করি বুঝতে পেরেছো। তো এবার কোন কোয়াড্রেন্টে থাকে, এটা কিন্তু প্রথম কোয়াড্রেন্টেই থাকে। হ্যাঁ, যেহেতু প্রথম কোয়াড্রেন্ট মাইনাস, তার মানে প্রথম কোয়াড্রেন্টে থাকবে। এর জন্য কোনো পরিবর্তন, সাইনের কোনো পরিবর্তন হবে না। এবার দেখো এটা কিন্তু কি 10 প্লাস, তাহলে কি 10 90 ডিগ্রি, অর্থাৎ প্লাস আছে সাথে, অর্থাৎ এভাবে বিষয়টা যে 10 90 ডিগ্রি প্লাস, তার মানে কি এটা কোন কোয়াড্রেন্টে পড়বে বলো তো? তো অবশ্যই দেখো 10 প্লাস এই প্রথম দ্বিতীয় এই কোয়াড্রেন্টে পড়ছে। তাহলে এই কোয়াড্রেন্টে আবার সাইন আর কোসেক ছাড়া বাকি সব কিন্তু ধনাত্মক, তার মানে 10 কি ঋণাত্মক হয়ে যাবে। আর এখানে এনের মানে 1, এনের মান 1 থাকা মানে কি 10 এর পরিবর্তন হয়ে কট হয়ে যাবে। সেমভাবে এটা 10 ঠিক থাকবে, কারণ এটা দুইবার আছে, জোরবার থাকলে এখানে কোনো পরিবর্তন নাই ত্রিকোণমিতি অনুপাতের। আর এখানে মাইনাস কেন হবে, কারণ এটা দুইবার মাইনাস। 10 দুইবার মাইনাস মানে কি দেখো তো, একবার দুইবার, তার মানে তো দুইবার মাইনাস মানে কি এই কোয়াড্রেন্টেই পড়েছে, এর জন্য একটা মাইনাস সাইন চলে আসবে। এরপর দেখো আমাদের এই যে 10 যা আছে তাই। আর কট থিটা মানে কি আমরা জানি 1/, কট থিটা 1/tan থিটা হবে, এখানে মিস্টেক, 10 হবে। হ্যাঁ, তাহলে এইখানে কট থিটা মানে হলো 1/tan থিটা, থিটা মানে π/12। ওকে, তাহলে কট থিটা মানে 1/tan থিটা। আর এবার দেখো এখানে আমাদের কি আছে, মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। এই মাইনাস কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। এর জন্য আবার দেখো কট থিটা মানে কি 1/tan থিটা, আর এখানে tan থিটা রয়ে গেছে। তাহলে এই tan আর tan কাটা, এই tan আর tan কাটা, তাহলে সব কিন্তু 1, এখানে 1 হয়ে যায়, এখানে 1 হয়ে যায়। তাহলে আমাদের পরিশেষে 1 গুণ 1 মানে কি 1। এই হলো তোমাদের আজকের অঙ্ক। তো আজকে তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এবং তোমাদের পরবর্তী যে কাজগুলো হবে, দেখো তোমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে দেখো সেমভাবে এটার আলোচনা হয়ে গেছে অলরেডি। দেখো সেমভাবে 8 নাম্বার এবং 9 নাম্বার দেখো একই আলোচনা, এই যে সেম কিন্তু একই অঙ্ক, হুবহু একই অঙ্ক, একই কনসেপ্টে তোমাদের করতে হবে। তো তোমরা অবশ্যই বাসায় 8 এবং 9 নাম্বার মনোযোগ সহকারে করবে। এবং তোমাদের জন্য 8 এবং 9 SW রয়ে গেল। দেখো তোমাদের এই যে 8 নাম্বার সম্পূর্ণটা SW করবা এবং 9 নাম্বারটা তোমাদের জন্য SW থাকবে। অবশ্যই তোমাদের আগামীকালকে তোমাদের অবশ্যই দেখাইতে হবে, যদি না দেখাও তাহলে কিন্তু এটার জন্য স্টেটমেন্ট নিব। অবশ্যই তোমাদের দেখাইতে হবে SWটা। তো ক্লাসটা আজকে এ পর্যন্তই থাকবে। তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। এতক্ষণ যারা ক্লাসটা দেখেছো তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবে। এবং তোমাদের যারা বন্ধুবান্ধব, বড় ভাই, বড় বোন, ছোট বোন, ছোট ভাই যারা আছে সবার সাথে শেয়ার করতে পারো। যারা ক্লাসটা দেখে উপকৃত হবে তাদের জন্য শুভকামনা জানিয়ে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।